where the mind is without fear and the head is held high, where knowledge is free. আজকে আবার আমি তোমাদের ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় শুরু করব। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এই কারণেই যে এখান থেকে আমরা শুধু পরীক্ষার জন্যই নয়, যে বিভিন্ন বিষয় জানতে, আধুনিক রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সব ক্ষেত্রে জানার ক্ষেত্রেই এই চ্যাপ্টারটির প্রত্যেকটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আজকের আধুনিক যে সমাজ ব্যবস্থা, যে রাষ্ট্র ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, তার উপরে আলোকপাত যা অষ্টাদশ শতাব্দীতে শুরু হয়েছিল, সেই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। আশা করি তোমরা নিশ্চয়ই এই পাঠশালার যে ব্যবস্থাপনা, এই ক্লাসগুলো শুনছো এবং তোমাদের উপকারে লাগছে। আমি কমল সরকার, অ্যাসিস্ট্যান্ট টিচার, রাজনগর হাই স্কুল। তোমাদের আজকের এই চ্যাপ্টারের প্রথম যে আলোচনার বিষয়, সেটি নিয়ে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব এবং তোমাদের বোঝাবার চেষ্টা করব এই বিষয়টি সম্পর্কে। আশা করি তোমরা প্রত্যেকে এটি শুনবে। আজকের এই চতুর্থ অধ্যায়, যার নাম হচ্ছে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ। প্রথমেই ভূমিকা হিসাবে আমি বলেছিলাম যে এটি তোমাদের প্রাত্যহিক জীবনের ক্ষেত্রে বা আজকের রাজনীতিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে শিল্প, উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, এই সমস্ত বিষয়গুলো আজকের দিনেও সমানভাবে প্রাসঙ্গিক এবং এটিকে আমরা আধুনিক রাজনীতির একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করি। এখন এই শিল্প বিপ্লব, এই 9-এর ইতিহাসেই তোমরা দেখেছো যে প্রথমে আমরা প্রথম চ্যাপ্টারে শুরু করেছিলাম, সেখানেও বিপ্লব ছিল, একটা কথা ছিল ফরাসি বিপ্লব। তোমরা সেটা পড়েছো এবং জানো। সেখানে ছিল ফরাসি বিপ্লব। আজকে আমরা পড়াবো যেটা, সেটা হচ্ছে শিল্প বিপ্লব। এখন দুটোই বিপ্লব, কিন্তু অর্থগত দিক থেকে এই দুই বিপ্লবের মধ্যে একটা পার্থক্য আছে। মূলত বিপ্লব কথাটির মধ্যে দিয়ে, যদি ফরাসি বিপ্লবের কথাই আমরা ধরি বা জেনেছি এর আগে, যে সেখানে আমরা দেখেছি কি, যে সেই বিপ্লবটা হচ্ছে একটা রাজনৈতিক, অর্থনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে একটা পরিবর্তন। পুরনো যে আর্থসামাজিক রাজনৈতিক অবস্থা ছিল, তার পরিবর্তন হয়েছে মানুষের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্যে দিয়ে। অর্থাৎ সেই ফরাসি বিপ্লবে আমরা দেখেছি একটা বিদ্রোহ, সহিংস, অহিংস, নানাভাবে বিদ্রোহ হয়। সেই বিদ্রোহের মধ্যে দিয়ে একটা নতুন ব্যবস্থা আমরা দেখেছিলাম।
শিল্প বিপ্লব তার মানে কি, তাহলে কি দাঁড়ায়? শিল্পের বিদ্রোহ? আদৌ নয়। এই বিপ্লব কথার অর্থ এখানে হচ্ছে পরিবর্তন। ইতিহাসের ভাষায়, অর্থনীতির ভাষায় এটাকে বলা হচ্ছে দ্রুত পরিবর্তন। তাহলে এই শিল্প বিপ্লব কথাটার অর্থ হচ্ছে পরিবর্তন, উৎপাদন ব্যবস্থায় ক্ষেত্রে দ্রুত একটা পরিবর্তন। অর্থাৎ পুরনো যে সিস্টেম ছিল সেই সিস্টেমটার একটা চেঞ্জ এলো শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে। এখন এই শিল্প বিপ্লব একটা যুগান্তকারী ঘটনা এই কারণেই যে এই শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে উৎপাদন ব্যবস্থার একটা অদ্ভুত ধরনের পরিবর্তন এলো। পুরনো মান্ধাত্তা আমলের ম্যানুয়ালি প্রোডাকশনের জায়গায় যন্ত্রের সাহায্যে উৎপাদন হলো, উৎপাদন ব্যবস্থা শুরু হলো, এবং যে পরিবর্তন, যে উৎপাদন অনেক বেশি প্রভাব বিস্তার করলো প্রতিটা ক্ষেত্রে, বিশেষ করে আর্থ সামাজিক ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে। এবং তারই পরিপ্রেক্ষিতে অর্থাৎ শিল্প বিপ্লবের পরিবর্তিত পরবর্তীকালে সারা বিশ্ব জুড়ে একটা উপনিবেশবাদ বা বিভিন্ন জায়গায় নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করার প্রয়োজন দেখা দিল। সেই প্রয়োজন থেকেই অর্থাৎ উপনিবেশবাদ থেকেই ধীরে ধীরে সমগ্র বিশ্বজুড়ে তৈরি হলো সাম্রাজ্যবাদী বা সাম্রাজ্যবাদের এক নতুন ইতিহাস। তাহলে এই শিল্প বিপ্লবের ভূমিকা হিসেবে প্রথমে আমরা যেটা দেখছি যে উৎপাদন ক্ষেত্রে পরিবর্তন হওয়ার ফলে পরবর্তীকালে সেই উৎপাদনকে কেন্দ্র করে অর্থাৎ উৎপাদিত সামগ্রী জন্য প্রয়োজনীয় কাঁচামাল, আবার যা উৎপন্ন হচ্ছে তা বিক্রি করার জন্য বাজার দখলের জন্য উপনিবেশিক প্রতিযোগিতা, এবং উপনিবেশ প্রতিযোগিতা থেকে এক দেশ আরেক দেশকে আক্রমণ করার জন্য সাম্রাজ্যবাদী চিন্তাভাবনা, এবং সেখান থেকে লেবার শ্রেণীর উৎপত্তি, এবং এই লেবার শ্রেণীর স্বার্থ সুরক্ষা করতে গিয়ে করার জন্য পরবর্তীকালে নানা রকম রাজনৈতিক মতবাদ, শ্রমিক স্বার্থ, পুঁজিপতিদের বিরুদ্ধে শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষার জন্য রাজনৈতিক মতবাদের জন্ম। তাহলে এ কারণেই প্রথমেই ভূমিকাতে আমি বলেছিলাম যে শিল্প বিপ্লব সামাজিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে, বিশ্ব রাজনীতির ক্ষেত্রে একটা নতুন যুগের সূচনা করেছিল, যার প্রভাব আজও দূর হয়নি। তাহলে এই শিল্প বিপ্লব সম্পর্কে আমাদের জানার দরকার সুন্দরভাবে কি করে এই বিপ্লবটার হলো, কেন হলো, কোথায় হলো, এবং এর রেজাল্ট কী হলো। ইতিহাসে আলোচনা করতে গেলে আমরা এটাই মূলত দেখি যে কেন হলো বা এই বিপ্লবটার অর্থ কী, কোথায় হলো, সেখানে যখন হলো কেন হলো, আর হলো যখন তার আলটিমেটলি তার যে কনসিকুয়েন্স বা ফলাফল, ক্ষতির দিক, ভালোর দিক, এবং পরবর্তীকালে সুদূর প্রসারী ফল হিসাবে কি হলো, এটা নিয়ে আমরা জানব আজকের এই ক্লাসে। তাই প্রথমে আমি তোমাদের যেটা বলবো যে শিল্প বিপ্লব, এটার যদি আমরা ডেফিনেশন দিই বা বলি তাহলে কি বলবো, বা শিল্প বিপ্লব কি বা কাকে বলে। এখন এই শিল্প বিপ্লব কথাটি প্রথম 1837 খ্রিস্টাব্দে অগাস্ত ব্ল্যাঙ্কি 1837, এই 1837 খ্রিস্টাব্দে এই কথাটি প্রথম ব্যবহার করেন যিনি, তিনি হচ্ছেন অগাস্ত ব্ল্যাঙ্কি। এটাতে ব্যবহার করলেন। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে প্রথম শব্দটা কি ব্যবহার করলেন। এবং আজকে নয়, এটা হচ্ছে 1837 খ্রিস্টাব্দে। এখন শিল্প বিপ্লব যদি আপনি ডেফিনেশন দিতে যাই, সংজ্ঞা দিতে যাই, বলি যদি এটা কাকে বলে, তাহলে কি বলবো?
আমরা কোনো একটা প্রোডাকশন বা কোনো একটা জিনিস তৈরি করি বা দেখে থাকি বা হয়, যাই বলি না কেন, কিভাবে হয়, কতগুলো ম্যানুয়ালি, অর্থাৎ মানুষের শক্তি দিয়ে বুদ্ধি প্রয়োগ করে হাতে শারীরিকভাবে এটাকে আমরা ব্যবহার করে সেই জিনিস তৈরি করি। যেমন কুমোরেরা মাটির হাঁড়ি তৈরি করে, হাঁড়ি কলস তৈরি করে, বা কলুর ঘানিতে সর্ষের তেল একসময় তৈরি হতো। এগুলো ছিল মানুষের শ্রম দিয়ে, অল্প উৎপাদন হতো, পরিশ্রম বেশি হতো। কিন্তু ঠিক এর উল্টো দিকে যদি ব্যাপারটা ভাবি, সংজ্ঞা হিসাবে যদি দিতে চাই, তাহলে কি বলবো, যে উৎপাদন ব্যবস্থায় মানুষের দৈহিক পরিশ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে অল্প সময়ের মধ্যে অধিক পরিমাণে জিনিস উৎপাদন শিল্প বিপ্লবের মূল বৈশিষ্ট্য বা শিল্প বিপ্লব বলতে পারি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো, মানুষের দৈহিক পরিশ্রমের পরিবর্তে কেউ একটা রাস্তা তৈরি করছে, সে যদি কোদাল দিয়ে কেটে মাটি ঝুড়িতে করে মাথায় নিয়ে গিয়ে সে রাস্তাটা তৈরি করে, তাহলে এটা কি যন্ত্র? কি এটা যন্ত্র নয়, এটা হচ্ছে মানুষের পরিশ্রমের মধ্যে দিয়ে। কিন্তু যদি আমি মেশিনের সাহায্যে মাটিটা কেটে সেই মেশিন দিয়ে রাস্তাটা ফেলি, তাহলে সেটা কি হবে, 2 জন বা 3 জন মানুষ তার সঙ্গে যুক্ত থাকবে, কিন্তু 100 জন মানুষের কাজ করবে। আর কাজটা কি হবে, অতি দ্রুত তৈরি হবে, যেগুলো তোমরা রাস্তাঘাটে দেখছো আজকাল, যে যন্ত্রের সাহায্যে সমস্ত কাজ হচ্ছে। তাহলে মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে যে মানুষের পরিশ্রমের পরিবর্তে, দৈহিক পরিশ্রমের পরিবর্তে যন্ত্রের সাহায্যে অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রোডাকশন তৈরি করাই হচ্ছে শিল্প বিপ্লব। এটা হচ্ছে তার একেবারে সহজ সরল একটা সংজ্ঞা। এবং সেখানে কি লাগছে, যন্ত্র, অর্থাৎ একটা সুইচ টিপলেই সেই যন্ত্র নিজের থেকেই কাজ করবে, যেটা আজকে আমরা যান্ত্রিক সভ্যতায় বসবাস করছি। এবং যন্ত্রের যে কি ব্যবহার এবং কি সুযোগ সুবিধা, সেটা আমরা সচক্ষে এখন দেখছি। যার শুরু হয়েছিল সেই অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে, যদিও এর শুরু নিয়ে কেউ ষোড়শ শতাব্দী, সপ্তদশ শতাব্দীতে বলেন, ইংল্যান্ডে কিছুটা শুরু হয়েছিল, কিন্তু মূলত অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময় থেকে ব্যাপকভাবে শিল্প উৎপাদনের শুরু হয়। তাহলে দেখা গেল যে মূল বিষয়টা হচ্ছে যে এই শিল্প বিপ্লবের জন্য যন্ত্রের প্রয়োজন দেখা দিল এবং যন্ত্র তৈরি হলো। সেই যন্ত্র ব্যবহার করেই জিনিসপত্র, মানে মানুষের প্রয়োজনীয় জিনিস উৎপন্ন হতে শুরু করলো। যদিও বিশেষ কিছু কিছু গবেষক বা ইতিহাস নিয়ে যারা চর্চা করেন, এমন ব্যক্তিরা বলেন যে শুধুমাত্র যন্ত্র বা অধিক পরিমাণে উৎপন্ন হলো যন্ত্রের সাহায্যে তাই নয়, তারা আরও প্রাসঙ্গিক হিসাবে অনেক কিছু বিষয় উল্লেখ করেছেন। যেমন শ্রমিকের দরকার আছে, গ্রাম থেকে মানুষকে শহরমুখী হতে হবে, তবেই শিল্প বিপ্লব হবে। যদিও মনে হয় যে এটা পরের কথা, যে শিল্প বিপ্লব হলেই, একটা বিতর্ক আছে যে গ্রাম থেকে মানুষ যদি শহরমুখী হয়, সেই মানব সম্পদকে কাজে লাগিয়ে শিল্প উৎপাদনটাকে আমরা ত্বরান্বিত করতে পারি। কিন্তু তার উল্টো দিকেও বলা যেতে পারে যে যতক্ষণ যন্ত্র আবিষ্কার হলো, যন্ত্রকে চালাবার জন্য মানুষের দরকার হলো, আর মানুষ তখন ধীরে ধীরে শহরে ভিড় করলো। এটা পরবর্তী রেজাল্টে আমরা আসবো এখান থেকে। এবং দেখা গেল যে এই শিল্পে বিপ্লবের ক্ষেত্রে ফ্যাক্টরি ব্যবস্থাটা হচ্ছে যে একই ছাদের তলায় আনুষঙ্গিক সমস্ত শিল্পগুলোকে একত্রিত করে শিল্প উৎপাদন করা। ব্যাপারটা কীরকম দাঁড়ালো, যেমন ধরো যে আমি যদি বলি যে কাপড় তৈরি করতে, বস্ত্র শিল্প যদি বলি, ধরো আমাদের যে কাপড় চোপড় আমরা দেখছি, তাঁতের কাপড় চোপড় যারা পরি, সেখানে আমরা কীভাবে কী হয়, প্রথমত কেউ সুতো তৈরি করছে চরকায়, কেউ হয়তো সেই তুলাটাকে এক জায়গা থেকে নিয়ে আসছে, সুতো তৈরি করে কেউ কালার করছে, তারপরে সেই সুতো তাতে দিয়ে বস্ত্র তৈরি হচ্ছে,
সেই বস্ত্র আবার এক জায়গায় বিক্রি হচ্ছে, এমনি করে পর্যায়ক্রমে ছিল, যেটা কুটির শিল্প এক সময় আমাদের ভারতবর্ষেও ছিল, ফ্যামিলির প্রত্যেকেই এর সঙ্গে ইনভলভ থেকে কাজগুলো করত। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে একটা ওই ফ্যাক্টরি ব্যবস্থায় একই ছাতার তলায়, একই এরিয়ার মধ্যে, ক্যাম্পাসের মধ্যে আনুষঙ্গিক সমস্ত শিল্পকে নিয়ে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে ফ্যাক্টরি ব্যবস্থা ডিপলি কানেক্টেড, এবং দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সঙ্গে এই ফ্যাক্টরি ব্যবস্থাটাও গড়ে উঠল। তাহলে আমি বোঝাতে পারলাম যে শিল্প বিপ্লব কী বা কাকে বলে, যেই এটাই হচ্ছে শিল্প বিপ্লব। আবারও সহজ কথায় যদি বলি তাহলে আমি বলবো যে উৎপাদন ব্যবস্থায় একটা দ্রুত পরিবর্তন, বিদ্রোহ নয়, উৎপাদন ব্যবস্থায় বিদ্রোহ নয়, ফরাসি বিপ্লব নয়, উৎপাদন ব্যবস্থার পরিবর্তন। মানে যেখানে একটা জিনিস তৈরি করতে আজকের দিনে যদি আমরা দেখি যে তাতে কাপড় তৈরি হচ্ছে, সারাদিনে হয়তো একটা কাপড় তৈরি হলো, একজন মানুষ দুজন মানুষ কাজ করছে, তার সঙ্গে আরও অনেক অন্যান্য মানুষ কাজ করছে, সারাদিনে এক দুটো কাপড় তৈরি হলো। এখন হচ্ছে একটা সুইচ টিপলেই মিটারের পর মিটারের কাপড়ের থান বেরিয়ে আসছে। তাহলে এটা একটা দ্রুত পরিবর্তন হলো। এটাই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লব। এখন এই শিল্প বিপ্লবের যেটা হলো সময়কাল, কখন হলো এটা নিয়েও একটু মতপার্থক্য আছে, কোন ঠিক সময়টা শুরু হলো। কারণ ইতিহাসের এই সমস্ত বিষয়গুলো ইতিহাস পড়তে গেলে আমরা এটুকু মনে রাখবো বা আমাদের জানার দরকার যে ইতিহাসের কোনো ঘটনা হঠাৎ করে ঘটে না। মানে এটা কোনো রসায়নগারে, বিজ্ঞানের গবেষণাগারে নয় যে অমুক দিন এটা হয়ে গেল, এই স্যাটেলাইটটা অমুক দিন তৈরি হয়ে গেল, উদ্দেশ্যে রওনা হলো চাঁদের উদ্দেশ্যে। ইতিহাসের ঘটনার পূর্বে পরে নানা রকমের পরিবর্তন, অভিযোজন এর মধ্যে দিয়ে হয়। অর্থাৎ কোনো ঘটনায় হঠাৎ করে কোনো একটা সালকে নির্দেশ করা যায় না। অনেকে বলে থাকেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অনেক আগেই, মানে অষ্টাদশ শতাব্দীর এই সময়কালের আগে, কেউ বলেন ষোড়শ শতাব্দীর শেষ থেকে সপ্তদশ শতাব্দীর সময়কালের মধ্যে ইংল্যান্ডে একটা ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের প্রি সিচুয়েশনটা তৈরি হয়েছিল আগের। কেউ বলেন যে 1740 থেকে 60, 1740 থেকে 1760 এই সময়কালে ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয়েছিল। কেউ আবার বলেন যে 1760-এর পরের থেকে, অর্থাৎ 1760-এর পরে থেকে 1815 এই সময়কালের মধ্যে শিল্প বিপ্লব ইংল্যান্ড এবং অন্যান্য জায়গাতেও ধীরে ধীরে শুরু হয়েছিল। সুতরাং একটা মতপার্থক্য এখানে আছে, কিন্তু ইন জেনারেল আমরা বলতে পারি যে 1760-এর পর থেকে, এই সময়ের পর থেকে ইংল্যান্ডে শিল্প বিপ্লবের সূচনা হয়েছিল। আধুনিক শিল্প বিপ্লব বলতে আমরা যা বুঝাই সেই শিল্প বিপ্লবটা হয়েছিল 1760-এর সময়কালে। তাহলে বুঝতে পারলে যে এখান থেকে যে শিল্প বিপ্লবের যে সময়কাল, এটা আমরা জানলাম এখান থেকে যে এই সময়কালের মধ্যে শিল্প বিপ্লবটা শুরু হলো। এখন পরের প্রশ্ন যে আমাদের কাছে আসতেই পারে যে শিল্প বিপ্লব জানলাম, এই হচ্ছে শিল্প বিপ্লব এই সময়কালের মধ্যে শুরু হলো, এবার যদি সংক্ষেপে আমরা বলি কেন হলো, এটা কি খুব প্রয়োজন ছিল শিল্প বিপ্লবের? নিশ্চয়ই ইতিহাসের যে কোনো ঘটনাই প্রয়োজনের তাগিদেই হয়। শুধু ইতিহাসে কেন, যে কোনো ঘটনা প্রয়োজন থেকে আমরা দেখি যে এই ঘটনাটা ঘটছে। এখন এই শিল্প বিপ্লবটা হওয়ার কারণ ছিল বিশেষ করে ইংল্যান্ডে শুরু হলো, এবং শুরু হওয়ার পেছনে মূল কারণ হচ্ছে যে ইংল্যান্ডের যে পরিবেশ, অর্থাৎ কোনো একটা কাজকে করতে গেলে আমরা জানি, সচরাচর এটা দেখেই থাকি যে উপযুক্ত পরিবেশ ছাড়া তার বিকাশ হয় না। একটা হচ্ছে পরিবেশের দরকার, একটা হচ্ছে প্রয়োজন দরকার। তাহলে প্রয়োজনটা কি? আমরা যদি দেখি যে শিল্প বিপ্লবটা প্রথম হলো হচ্ছে বস্ত্র শিল্পের ক্ষেত্রে। বস্ত্র শিল্প, এটা মনে রাখতে হবে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব যে জিনিসের উপরে প্রথম ঘটলো সেটা হচ্ছে বস্ত্র শিল্প। এই বস্ত্র শিল্পের উপরে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা হলো।
তো অনেক কিছুই তো ছিল, সেটা হলো না কেন? প্রথম কথাটা হচ্ছে যে মানুষের সবথেকে প্রয়োজনীয় যে জিনিস, তিনটা জিনিসকে আমরা বলি, সেটা হচ্ছে মানুষের খাদ্য, যাকে আমরা অন্ন বলি, বস্ত্র আর বাসস্থান। সারা বিশ্বজুড়ে ইংল্যান্ডের উপনিবেশ বিস্তার বা তাদের যে আধিপত্য, এই আধিপত্যের ফলে দেখা যায় তাদের বিশাল একটা বাজার ছিল, আর মানুষের অত্যন্ত প্রয়োজনীয় হচ্ছে এই বস্ত্র। এটা একদিকে যেমন, পাশাপাশি বস্ত্র শিল্পের জন্য যে যন্ত্রপাতি দরকার, সেই যন্ত্রপাতির আবিষ্কার সেখানে শুরু হয়েছিল। জনকে ফ্লাইং শাটল আবিষ্কার করলো, হারগ্রিভ স্পিনিং জেনি আবিষ্কার করলো, অর্থাৎ বস্ত্রশিল্পের জন্য যে সমস্ত যন্ত্রপাতি। জেমস ওয়াট স্টিম ইঞ্জিন তৈরি করলেন। আবার ইংল্যান্ডের যে কয়লা খনি থেকে কয়লা তোলার জন্য যে সেফটি ভালভের দরকার, হারগ্রিভস আবিষ্কার করলেন। তাহলে বিপ্লবের জন্য, শিল্পের জন্য যে যে জিনিসগুলোর দরকার, তার একটা আবিষ্কারের দরকার, সেই আবিষ্কারটা ইংল্যান্ডে হলো। তাহলে আমরা প্রথমে বলতে পারি বস্ত্রশিল্পের জন্য প্রয়োজনীয় যে আবিষ্কার, যন্ত্রপাতি দরকার, সেটা ইংল্যান্ডে শুরু হয়েছিল, ফলে সেখানে হবে। দ্বিতীয় কথা হচ্ছে অন্যান্য পরিবেশ। বস্ত্রশিল্পের জন্য যে অনুকূল আবহাওয়া, সেই আবহাওয়া ইংল্যান্ডে ছিল। এখন প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটা জিনিসকে তৈরি করতে, মানে কোনো ইন্ডাস্ট্রি তৈরি হতে গেলে তার যে উপযুক্ত পরিবেশগুলো আছে, সেগুলোকে যদি আমরা ঠিক শ্যুট না করতে পারি, মানে আমি রাজস্থানের মরুভূমিতে গিয়ে যদি এমন কিছু শিল্প করতে চাই, ওখানে পর্যটন শিল্প কি হতে পারে? শুধু বালি দেখার জন্য তো হতে পারে না। ওখানে বড় হোটেল ব্যবসা গড়ে উঠবে না, কারণ ওখানে মানুষ নেই, জল নেই, সুস্থ পরিবেশ নেই, সেটা হতে পারে না। তাহলে যেখানে সুস্থ পরিবেশটা থাকবে, সেখানকার অনুকূল আর্দ্র আবহাওয়া ইংল্যান্ডে ছিল। শ্রমিক, বিভিন্ন দেশ থেকে শ্রমিক তারা নিয়ে আসতে পারত, শ্রমিকের অভাব ছিল না। শিল্পের জন্য যে কয়লার দরকার, কয়লা সেখান থেকে পাওয়া যেত। কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য সেফটি ভালভ সেখানে তৈরি হলো, আবিষ্কার করলেন বিজ্ঞানীরা, সেটা ইংল্যান্ডে হলো। আরেকটা জিনিসের দরকার মূলধন। শিল্প করতে গেলে মূলধনের দরকার, টাকা পয়সা ছাড়া তো হবে না। আমাদের মতো দেশে আমরা অনেক শিল্পই করতে পারি না, কেন? অর্থের অভাব। তাহলে এই অর্থ প্রচুর সেখানে ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা অর্থপতি মানুষেরা ছিলেন, যারা এখানে ইনভেস্ট করতে পারতেন। তাহলে প্রযুক্তির পাশাপাশি সেখানকার মূলধন, প্রয়োজনীয় কাঁচামাল, শ্রমিক, উন্নত কৃষি ব্যবস্থা, খামার পদ্ধতিতে চাষবাসের ব্যবস্থা ইংল্যান্ডে শুরু হয়েছিল অষ্টাদশ শতাব্দীতেই। তাহলে সেখানে দেখা গেল যে এইরকম প্রয়োজনীয় যে সমস্ত, অর্থাৎ প্রযুক্তিগত যে জিনিসগুলোর দরকার, সেটা যেমন ওখানে পাওয়া গেল, পাশাপাশি ভৌগোলিক যে পরিবেশ যা দরকার, সেই ভৌগোলিক পরিবেশ সেখানে শ্যুট করে গেল। ফলে চারিদিক থেকে একটা অনুকূল পরিবেশ তৈরি হওয়ার ফলে বস্ত্রশিল্পের ক্ষেত্রে শিল্প বিপ্লবটা প্রথম ইংল্যান্ডে ঘটল। তাহলে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, যা প্রথমটা হলো বস্ত্রশিল্পের ক্ষেত্রে, এটা মনে রাখতে হবে যে শিল্প বিপ্লব প্রথম কোন জিনিসের ওপরে হয়েছিল? নিঃসন্দেহে বস্ত্রশিল্পের উপরে। বস্ত্রের চাহিদা ছিল, এবং সেই চাহিদাকে ফুলফিল করার জন্য তৈরি করতে যা যা পরিবেশের দরকার, সেটা সেখানে পাওয়া গেল। ফলে এই সমস্ত পরিপ্রেক্ষিতে দেখা গেল ইংল্যান্ডে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা বা শিল্প বিপ্লব সেখানে হলো। তাহলে
আবার বলি, প্রথম কি পড়লাম যে শিল্প বিপ্লব কী বা কাকে বলে, কোন সময় হলো, কোন জিনিসের উপরে প্রথম শিল্প বিপ্লবটা হলো, না বস্ত্রশিল্পের উপরে, এবং কোথায় হলো, প্রথম হলো ইংল্যান্ডে। এইবার ইংল্যান্ডের শিল্প বিপ্লব হলো কেন, তার কারণ আমি বললাম যে এই সমস্ত প্রযুক্তিগত, মানে যেটা সায়েন্টিফিক ইনভেনশন, সেটাও সেখানে হলো। পাশাপাশি সেখানকার যে ভৌগোলিক পরিবেশ, রাজনৈতিক ব্যবস্থা, সব কিছুকে একটা ইন্ডাস্ট্রি তৈরি করার জন্য উপযুক্ত একটা ইনফ্রাস্ট্রাকচার ইংল্যান্ডে ছিল বলে অষ্টাদশ শতাব্দীর এই মাঝামাঝি সময়ে ইংল্যান্ডে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হলো। এখন এখানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হওয়ার পর ধীরে ধীরে শুধুমাত্র এখানেই সীমাবদ্ধ থাকলো না, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন পর্যায়ক্রমে পরবর্তীকালে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিতেও ধীরে ধীরে ছড়িয়ে পড়ল। কোথায় হলো? ফার্স্ট ইংল্যান্ডে হলো নিঃসন্দেহে। যদি আমরা বলি যে প্রশ্ন আসে যে প্রথম শিল্প বিপ্লব কোন দেশে হয়েছিল, নিঃসন্দেহে ইংল্যান্ডে হয়েছিল। কোন জিনিসের উপরে হয়েছিল? বস্ত্রশিল্পের উপরে। কিন্তু সেটা তো এক জায়গায় যেটা প্রয়োজন, মানুষের উপকারে লাগে, কাজে লাগে, সব দিক থেকেই একটা দেশের কল্যাণ হতে পারে, তাই সেটা তো এক জায়গায় সীমাবদ্ধ থাকে না কোনো দিন, ধীরে ধীরে ছড়িয়েই যায়। এর পরবর্তীকালে অস্ট্রিয়া, বেলজিয়াম, ইতালি, জার্মানি, রাশিয়া, এই সমস্ত দেশেও ধীরে ধীরে শিল্প বিপ্লবের ঢেউ, যাকে আমরা বলি, বিস্তার লাভ করল। অর্থাৎ ইংল্যান্ডে শুরু হলো, ইংল্যান্ড থেকে সেই শিল্প বিপ্লব বিস্তার লাভ করলো ইউরোপের অন্যান্য কান্ট্রিতে, এবং সেই সব কান্ট্রিগুলোর মধ্যে যদি আমাদের কিছু মনে রাখতে হবে যে বেলজিয়াম, অস্ট্রিয়া, ইতালি, জার্মানি, রাশিয়া, এই সমস্ত দেশগুলোতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ঢেউ ছড়িয়ে গেল এবং সেখানেও বিস্তার লাভ করলো। কিন্তু এই ইংল্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আর ইংল্যান্ডের বাইরে অন্যান্য দেশে, অর্থাৎ ইউরোপের অন্যান্য কান্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ক্ষেত্রে কিছু বেসিক ডিফারেন্স ছিল। ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা হয়েছিল সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে, কিন্তু অন্যান্য দেশে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সেটা সরকারি কন্ট্রোলের মধ্যে দিয়ে হয়েছিল। এটা একটা বেশি, এবং সময়কালেরও পার্থক্য নিঃসন্দেহে। ইংল্যান্ডে যে সময় হয়েছে, অন্যান্য দেশগুলোতে তার পরবর্তীকালে, যেমন ধরে আমরা যদি বলি যে ইংল্যান্ডের শিল্প বিপ্লব সাধারণত আমি বললাম যে 1760 থেকে এই 80, মানে 1800 পরবর্তীকালে, এই সময়কালের মধ্যেই হয়েছিল। অন্যান্য দেশে তার পরবর্তীকালে হয়েছে, রাশিয়াতে অনেক পরে হয়েছে, 1850 থেকে 1873-74 এই সময়কালের মধ্যে হয়েছে। অর্থাৎ বিভিন্ন সময়কালের মধ্যে দিয়ে এর সম্প্রসারণটা ঘটেছে। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন কখনোই একটা জায়গাতে বা একটা দেশে সীমাবদ্ধ থাকেনি। কেন থাকেনি? যে না, মানুষের প্রয়োজনে এর বিপ্লব ঘটাটা দরকার ছিল। কারণ জনসংখ্যা বেড়েছে, মানুষের চাহিদা বেড়েছে, চাহিদার সঙ্গে যোগানটা যদি আমি ঠিক না রাখতে পারি, তাহলে ব্যালেন্স ইকোনমি কখনোই প্রতিষ্ঠিত হতে পারে না। আমার 10 কেজি চালের দরকার, আমি যদি 5 কেজি চাল সরবরাহ করি, তাহলে বাদবাকি 5 কেজি চাল তো থাকলো না, তাহলে কী হয়? মানুষ ক্রাইসিসে পড়বে। অর্থাৎ যত দিন যেতে শুরু করলো, কারণ অষ্টাদশ শতাব্দীটা এই কারণেই গুরুত্বপূর্ণ ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে, যে ফরাসি বিপ্লব যেমন রাজনৈতিক এবং সামাজিক ব্যবস্থায় পরিবর্তন নিয়ে এসেছিল, আর এই পরিবর্তনের ফলে ধীরে ধীরে মানুষের গতিপথ সম্প্রসারিত হচ্ছে। সীমাবদ্ধ আর নয়, উন্নত ইউরোপিয়ান কান্ট্রির মানুষেরা তাদের বিভিন্ন প্রয়োজনে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে, মানুষ মানে একত্রিত হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের সংযোগ বাড়ছে, প্রয়োজন বাড়ছে। আর প্রয়োজন বাড়ছে বলে যে কোনো প্রোডাকশন, আমি বললাম যে বস্ত্রশিল্পের ক্ষেত্রে প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো, কিন্তু পরবর্তীকালে অন্যান্য ক্ষেত্রেও, শুধু বস্ত্র নিয়ে তোই দরকার নেই, আরও যে সমস্ত যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ, সমস্ত ক্ষেত্রেই একটা দেখবে রেল
ব্যবস্থা যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি হলো পরবর্তীকালে, পুরনো সেকেলে যোগাযোগ ব্যবস্থার পরিবর্তে আমাদের দেশে অনেক পরে সেই ঢেউ এলো। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তুলনামূলক যদি আমি বিচার করে দেখি, তাহলে ইংল্যান্ডের শিল্প বিপ্লব এবং ইংল্যান্ডের বাইরে অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রির যে শাসন শিল্প বিপ্লব, তাদের মধ্যে বেসিক ডিফারেন্স ছিল যে ইংল্যান্ডের শিল্প বিপ্লবটা ঘটেছিল আন্ডার দ্য কন্ট্রোল অফ নন গভর্নমেন্ট রুল, বেসরকারি শাসন ব্যবস্থার মধ্যে সেটা তারা করেছে। কিন্তু এখানে অন্যান্য দেশগুলোতে সরকারি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তারা ধীরে ধীরে এই শিল্প বিপ্লব ঘটেছে, কিন্তু হয়েছে সব জায়গাতেই। এবং ইংল্যান্ডের থেকে ইউরোপের অন্যান্য দেশগুলোতে, কারণ যখন অন্যান্য দেশগুলো দেখলো যে এটা খুব প্রয়োজন ভিত্তিক, প্রোডাকশনটা খুব দরকার, এবং পরবর্তীকালে যখন সারা বিশ্ব জুড়ে সাম্রাজ্য বিস্তার হচ্ছে, মানুষের সঙ্গে মানুষের বিভিন্ন দেশের মানুষের যোগাযোগ হচ্ছে, চাহিদা বাড়ছে, সেই চাহিদাকে মেটাতে গেলে শুধু চাহিদা মেটাটাই তো লক্ষ্য নয়, সঙ্গে সঙ্গে তাদের আর্থিক ব্যাপারটাও আছে, যে এটা করলে ব্যবসার দৌলতে প্রচুর অর্থ ঘরে আসবে। তাই একটা মানুষের প্রয়োজন যখন দেখা দিল, আর প্রয়োজনকে মেটাতে গিয়ে আর দেশের আর্থিক কাঠামো যে সুগঠিত হবে, ফলে এই কারণে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন সর্বত্র ছড়িয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন কেবলমাত্র ইংল্যান্ডের সূচনা হলেও ইংল্যান্ডে নয়, ইংল্যান্ডের বাইরেও বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ল। এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই যে আমরা দেখছি যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বা শিল্প বিপ্লব যেটা হলো, এটার কনসিকুয়েন্স, ফলাফল কী, এটা আলোচনা করলে আমার শিল্প বিপ্লবের যে প্রাথমিক এই ফলাফলের অনেকগুলো দিক আছে। যেমন এই শিল্প বিপ্লবকে কেন্দ্র করেই নতুন নতুন রাজনৈতিক মতবাদের জন্ম হলো। কেন হলো সেটা আমরা দেখছি যে এই যে ফ্যাক্টরি ব্যবস্থা গড়ে উঠলো, মানুষ শিল্প কারখানায় কাজ করতে গেল, গিয়ে তারা কি পেলো আর কি হারালো। কারণ মালিক যারা শিল্প পরিচালনা করেন তারা তো একটা মালিক পক্ষ, সেই মালিক পক্ষ তাদের ব্যবস্থাটা কীরকম রেখেছিল, মানুষ ভালো ছিল না খারাপ ছিল, এই সমস্ত বিষয় নিয়ে। তা আমরা দেখব যে এই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে ফলাফল, যদি আমরা রেজাল্ট বলি, ফলাফল, তাহলে যদি আর্থিক দিক থেকে বলা যায়, খুব সংক্ষেপে যদি বলি, কারণ অত ডিটেলসের বিষয় আমাদের সিলেবাসের মধ্যে নেই, এই ফলাফল আলোচনা করতে গিয়ে যদি আর্থিক বিষয়টা দেখি, তাহলে দেখব যে শিল্প বিপ্লবের ফলে একটা ধনিক শ্রেণী বা পুঁজিপতি শ্রেণী, ক্যাপিটালিস্ট ক্লাস, খুব ভালো করে মনে রাখতে, ক্যাপিটালিস্ট ক্লাস, কারণ পরবর্তীকালে এই যে পুঁজিপতি শ্রেণী, তাদেরকে নিয়েই আমরা একজন বিশিষ্ট রাজনৈতিক চেতনা সম্পন্ন বা রাজনৈতিক মতবাদের জন্মদাতা কার্ল মার্কস, এঙ্গেলস, এদের সম্পর্কে পড়ব। এই পুঁজিপতি শ্রেণীর জন্ম হলো। কারণটা হচ্ছে যে মানুষের চাহিদা পূরণ করতে গিয়ে প্রচুর পরিমাণে জিনিসপত্র তারা কারখানায় তৈরি করলো, সেগুলো বিক্রি করে প্রচুর অর্থ তাদের ঘরে আসতে শুরু করলো। পুঁজিপতি, আজকেও আমরা যদি দেখি আজকের দিনে দাঁড়িয়ে যে বিভিন্ন শিল্পপতি, সে বিভিন্ন ক্ষেত্রের হতে পারে, সেই ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে সেই বিনিয়োগের মধ্যে দিয়ে প্রচুর প্রভূত পরিমাণে অর্থ লাভ করে সে একজন অর্থশালী ব্যক্তি হিসাবে, আমরা যেমন এখন দেখি যে পৃথিবীর সব থেকে এই বড়লোক, এ দ্বিতীয়, এ তৃতীয়, কি করে তারা হয়েছে, তারা সেই সমস্ত শিল্প কারখানার মধ্যে দিয়ে, প্রোডাকশনের মধ্যে দিয়ে। তো দেখা যাবে যে শিল্প বিপ্লবের একটা বড় ফলাফল হচ্ছে সমাজে একটা বিরাট ক্যাপিটালিস্ট ক্লাস বা পুঁজিপতি শ্রেণীর জন্ম হলো। এইদিকে যেমন জন্ম হলো, ঠিক তার উল্টো দিকে মুদ্রার এপিঠ, ওপিঠ আমরা এপিঠ বলে থাকি, অন্যদিকে একটা লেবার শ্রেণী জন্ম হলো। তারা স্বাস্থ্যের দিক থেকে অবনতি হলো, তাদের নোংরা আবর্জনাযুক্ত পরিবেশে থাকতে হতো, কম বেতনে তাদের কাজ করতে হতো, কম বেতনে বেশি সময় ধরে কাজ করতে হতো, কাজের সীমা পরিসীমা ছিল না। অর্থাৎ একটা ডিপ্রাইভ বা প্রোলেটারিয়েট বা সর্বহারা শ্রেণীর জন্ম হলো, যারা মালিক শ্রেণীর কথা মতো কাজ করত, কিন্তু তাদের কোনো অধিকার ছিল না, তাদের প্রতিবাদের তারা করতে পারতো না।
ভাষা ছিল কিন্তু করতে পারতো না, করতে পারলে তাকে ছাড়ি দেওয়া হতো। আর্থিক দিক থেকে এরকম একটা বৈষম্যমূলক ব্যবস্থা হলো, একটা লেবার শ্রেণী যারা সাপ্রেসড অপ্রেসড বাই দিস ক্যাপিটালিস্ট ক্লাস, তাদের দ্বারা অত্যাচারিত নির্যাতিত হতো, কম বেতন পেত, অস্বাস্থ্যকর পরিবেশে থাকতো এবং তাদের সামাজিক মান মর্যাদারও অবনতি ঘটেছিল। তাহলে আর্থিক দিক থেকে বিরাট একটা ক্ষতি হলো। একদিকে একটা বিশাল টাকার পাহাড়ের মানুষ তৈরি হলো, আর একদিকে নিঃস্ব মানুষ। যদি আমরা এই অর্থনীতির রাজনৈতিক দিক থেকেও দেখি, তাহলে এর ফলাফল হচ্ছে যে যারা এই সমস্ত শ্রমিক শ্রেণী কারখানায় কাজ করত, তাদের স্বার্থ সুরক্ষা করার জন্য শ্রমিক আন্দোলনও ধীরে ধীরে গড়ে ওঠে। যদি চট করে গড়ে উঠেছিল এ কথা বলা যায় না, আমি যত তাড়াতাড়ি বলে যাচ্ছি তা নয়, ধীরে ধীরে সময়ের তালে তালে এই সমস্ত মানে সর্বহারা মানুষদের জন্য মানুষ তার পাশে এসে দাঁড়ায়। সামাজিক থেকে যদি দেখি তাহলে মান মর্যাদার অনেক অবনতি ঘটেছিল। কারণ শিল্প বিপ্লবের আগে গ্রাম বাংলা, যা আমাদের দেশের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমাদের দেশে যখন ব্রিটিশরা এলো, এখানে যে ইন্ডাস্ট্রিয়াল ব্যবস্থা তারা চালু করলো, তারপর আমরা কি দেখলাম, ধীরে ধীরে কুটির শিল্পগুলো ধ্বংস হয়ে গেল। সেই জায়গায় শিল্পপতিদের জন্ম হলো। এবার তারা কি করলো, এখান থেকে অর্থাৎ আমাদের যারা এতদিন ধরে গ্রামে বসবাস করে নিজেদের হাতে কাজ করে সবাই মিলে, পরিবারের ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই কাজ করতো, সবাই একটা কাজের মধ্যে ইনভলভ থাকতো, তাদের ভালোভাবে সুখী সংসার চলতো। কিন্তু ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের ফলে যে কুটির শিল্পের ধ্বংস হলো বিভিন্ন দেশে, ইংল্যান্ডের ক্ষেত্রে বলি আর যেই ক্ষেত্রে দেশেই বলি, তার ফলে এই সমস্ত সাধারণ যারা মানুষ, যারা আত্মনির্ভর ছিল, যত টাকাই পাক কিন্তু তারা স্বাধীন ছিল, তারা এবার ধীরে ধীরে গ্রাম ছেড়ে শহরমুখী হলো। এর আগে বলেছিলাম যে অনেকে বলছেন যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুধুমাত্র যন্ত্রপাতি আবিষ্কার হলেই হয় না, মানুষকে শহরমুখী হতে হয়। কথাটা একটু অন্য দিক দিয়েও যদি আমরা ভেবে দেখি, যে ইন্ডাস্ট্রি যখন গড়ে উঠবে শহরে বা কাজের সুযোগ যখন তৈরি হবে, তখন এমনিতেই মানুষ সেই যুগেও এবং এখনও শহর অভিমুখী হয়ে গেল। অর্থাৎ যারা এতদিন গ্রামগুলোকে খুব সমৃদ্ধ করে রেখেছিল, সামাজিক বন্ধনের মধ্যে তারা ছিল, তারা কিন্তু এবার গ্রাম ছেড়ে শহরে যেয়ে শহরের নোংরা পরিবেশে, ঘিঞ্জিয়ে পরিবেশের মধ্যে, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা বসবাস করতে শুরু করলো এবং মালিক পক্ষের হুকুম মেনে তাদের অনেক সময় ধরে কাজ করতে হতো। অর্থাৎ এই শিল্প বিপ্লবের ফলে দেখা গেল যে প্রত্যেকটি দেশের এই গ্রামীণ যে ইকোনমিক স্ট্রাকচার, এটা টোটালি ডিস্ট্রয়েড হয়ে গেল এবং মানুষ শহরমুখী হলো। একদিকে শহরগুলো ফুলে ফেঁপে উঠলো, গ্রামগুলোকে মানে গ্রাম অনেক সময় ফাঁকা হয়ে গেল। এবং অনেকেই যারা রক্ষণশীল মানসিকতার, সেটা আমাদের দেশে বলি আর ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন ইউরোপের বিভিন্ন গ্রামীণ অঞ্চলেই বলি না কেন, সেখানে কিন্তু মানুষ চট করে যেতে চাইতো না, কিন্তু বেঁচে থাকার জন্য তাদেরকে বাই বাউন্ড সেখানে তারা যেতে হতো। এবং আমরা যদি দেখি যে আমাদের সাহিত্যে উল্লেখ আছে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিল্প বিপ্লবের মানে সেগুলোর একটা অন্যদিক, শুধু গল্প হিসাবে নয়, পাশাপাশি যদি আমরা দেখি তার একটা অন্য রকমের সাহিত্য মূল্য আছে। দেখব যে মহেশ বলে একটা গল্প আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছোট গল্প। সেখানে শত অত্যাচার সহ্য করেও কষ্টের মধ্যে না খেয়ে তার মেয়ে আমিনাকে নিয়ে ওই গফুর মিয়া তার গ্রামেই থাকতো, কাজ করার জন্য শহরে যেত না, যায়নি, কারণ সেখানে মেয়েদের ইজ্জত থাকে না। কিন্তু একটা সময় যেতে বাধ্য হলো, যখন সেই মহেশ মানে গরুটু মারা গেল, তখন সে ছুটলো। এটাতে একটা জিনিস বোঝাচ্ছে যে মানুষ ঠিক ওই একই ঘটনা অন্যান্য দেশেও ছিল, এটা ওই প্রেক্ষাপট লেগেছে। সে কিন্তু আমিনাকে নিয়ে
চলে গেল, বা মেয়ে যখন জিজ্ঞাসা করছে কোথায় চললে, তখন ওই ফুলবেড়ের চটকালে কাজ করতে যাচ্ছে। সে জানে গফুর যে সেখানে মান ইজ্জত থাকে না, সামাজিক মর্যাদার অবনতি ঘটে, তবু সে সেখানে গেল। তাহলে এটা একটা গল্প হলে ওটার পরিণতি। অর্থাৎ এই যে শিল্প বিপ্লব শহরে হলো, শহরের বাঁচার জন্য গ্রাম থেকে যেতে শুরু করলো মানুষ, তারপরে কি হচ্ছে যে এখানকার যে সামাজিক যে বন্ধন, সেটার যেমন সলিল সমাধি ঘটল, পাশাপাশি গ্রামগুলো শূন্য হয়ে নানা অত্যাচারের কথা জেনেও মানুষ বাধ্য হয়ে এই শহরাঞ্চলে গিয়ে ভিড় করতে শুরু করল। তাহলে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের এই পরিণতির ফলে একটা অদ্ভুত ধরনের আর্থসামাজিক, রাজনৈতিক সমস্ত দিক থেকে পরিবর্তন ঘটল। এবং এই যে শিল্প বিপ্লব যেটা আমরা ইংল্যান্ডে দেখলাম যে ঘটল, তাহলে আমরা কি দেখছি যে সেই শিল্প বিপ্লব হচ্ছে মানুষের প্রয়োজনে, এটা ঘটার সময়ের অপেক্ষা ছিল, হয়েছে। এবং শিল্প বিপ্লবের সুদূর প্রসারী ফল হিসাবে আজকের দুনিয়াতে আমরা দেখছি যে এই ইন্ডাস্ট্রি নিয়ে আমরা ব্যস্ত আছি। কারণ ইন্ডাস্ট্রি ছাড়া আর মানুষ ওই হস্তশিল্প নিয়ে বাঁচবে না। সারা বিশ্বের নতুন নতুন উদ্ভাবনীর জন্য মানুষ এখন মত্ত এবং হচ্ছে, তার সেটা শুরু হলো সেই সময়। এই জন্য বলেছিলাম যে এটা কতটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সেটা শুধুমাত্র যে একটা দেশে একটা সময় সীমাবদ্ধতা নয়, মানুষের নিত্য নতুন আবিষ্কার, উন্নতর আবিষ্কার, এর শেষ নেই। শেষ কোথায় তাও আমরা জানি না। অর্থাৎ সমাজ এমনই যন্ত্রের দ্বারা আজকে পরিবেষ্টিত, বা যন্ত্রের দ্বারা আমরা এখন বলি যান্ত্রিক সভ্যতা, অর্থাৎ সকাল থেকে রাত্রের ঘুমানো পর্যন্ত যন্ত্র দিয়ে আমরা, সেই যন্ত্রের আবিষ্কারের সূচনাটা হলো ইংল্যান্ডে আজ থেকে কয়েকশো বছর আগে, এবং থেমে আর নেই। এর আবিষ্কার চলছে, উন্নতর জীবনযাত্রা, উন্নতর সুযোগ সুবিধা, এটার জন্য আমরা ব্যস্ত হয়ে আছি এবং চলছে। সুতরাং আমরা দেখলাম যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এই অষ্টাদশ শতাব্দীর যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘটনা, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইটার সম্বন্ধে আমি বললাম যে এটা ইন্ডাস্ট্রিয়াল কাকে বলে, কোন সময় হয়েছিল, কোথায় প্রথম হলো, তারপরে কোথায় হলো, এবং আলটিমেটলি এর যে একটা রেজাল্ট, এই রেজাল্টের আর একটা বিষয় বাকি আছে, এটার পরবর্তী ক্লাসের মধ্যে পড়ানো হবে, যে এই যে শ্রমিক শ্রেণী, তার পরিপ্রেক্ষিতে কী করে নতুন একটা রাজনৈতিক চেতনাবোধ, মানে এদের স্বার্থ সুরক্ষা করার জন্য তৈরি হলো ইউরোপে, সেটা নিয়ে আমরা এরপর আলোচনা করব। তা আজকে আমি তোমাদের এই ক্লাসের মধ্যে এই শিল্প বিপ্লবের সম্পর্কে আলোচনা করলাম। নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবে, এবং বাড়িতে বই পড়লে এবং এই ক্লাস যদি তোমরা অনুসরণ করো, তাহলে এই করোনা পরিস্থিতিতে যে সমস্যার মধ্যে তোমরা আছো, আমার মনে হয় অনেকটাই দূর হবে। তো নিয়মিত এই ক্লাসগুলো দেখবে এবং সেইভাবে নিজেকে রেডি রাখবে। ধন্যবাদ, ভালো থাকবে।